আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েল হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। আসাদের পতনের প্রথম বর্ষপূর্তিকে সিরিয়া পুনর্গঠনে ঐক্যের আহ্বান সারা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই মুহূর্তে গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যেকার যুদ্ধবিরতির আলোচনা কোন দিকে মোড় নিচ্ছে সেটাই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই যুদ্ধবিরতির পথ খুলেছিল, কিন্তু এই প্রক্রিয়া যে অত্যন্ত ভঙ্গুর তা বলার অপেক্ষা রাখে না। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় পর্যায়ের দিকে সবার নজর। কূটনৈতিক সূত্রগুলো থেকে যে তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করতে উভয় পক্ষের মধ্যে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। যেমন যুদ্ধবিরতির সময়সীমা, অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার পরিমাণ ও প্রবেশগম্যতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের সংখ্যা এবং তাদের তালিকা নিয়েই মূলত আলোচনা থমকে আছে। কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এই জটিল পরিস্থিতিতে আলোচনার টেবিলে দুই পক্ষকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তাদের মূল লক্ষ্য হল একটি এমন কাঠামো তৈরি করা যা শুধু জিম্মি মুক্তিকেই নিশ্চিত করবে না, বরং গাজায় চলমান মানবিক বিপর্যয় সামাল দিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের পথও সুগম করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার সতর্ক করে দিচ্ছে যে গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ এবং দ্রুত যুদ্ধবিরতি না হলে মানবিক সংকট আরও মারাত্মক রূপ নেবে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে প্রবেশ করার আগে উভয় পক্ষই তাদের নিজ নিজ শর্ত এবং দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছে। ইসরায়েলের অভ্যন্তরে জিম্মিদের পরিবার এবং আন্তর্জাতিক চাপ দুটোই সরকারকে আলোচনার টেবিলে থাকতে বাধ্য করছে। অন্যদিকে হামাসও এই সুযোগে যুদ্ধবিরতির দীর্ঘমেয়াদী শর্তগুলো নিয়ে দর কষাকষি করছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই সংঘাতের দীর্ঘসূত্রিতা ইসরায়েলের অর্থনীতির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি করছে। পর্যটন শিল্প থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জটিল পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা, বিশেষ করে গাজার মানুষ, একটি স্থায়ী সমাধানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত খবর এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোর মুখ দেখতে পারে যদি উভয় পক্ষই কিছুটা নমনীয় হয় এবং মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ইসরায়েল এবং লেবানন ভিত্তিক শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লার নির্দিষ্ট কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই হামলাগুলো ছিল হিজবুল্লার সামরিক অবকাঠামো এবং তাদের রকেট নিক্ষেপের স্থান লক্ষ্য করে, যা ইসরায়েলি ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা একটি নিয়ন্ত্রিত সংঘাতের রূপ নিলেও যে কোনো মুহূর্তে এর মাত্রা আরও বড় আকার ধারণ করতে পারে। এই অঞ্চলে হিজবুল্লার উপস্থিতি এবং তাদের সামরিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি এমনিতেই বেশ ভঙ্গুর এবং এই সীমান্ত সংঘাত দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করে দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে বহু মানুষ ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে গেছে, যা এক নতুন মানবিক সংকটের সৃষ্টি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের বিবৃতিতে জানিয়েছে যে তারা কেবল হিজবুল্লার সামরিক কার্যকলাপকেই লক্ষ্যবস্তু করছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তবে লেবাননের সরকার এবং হিজবুল্লাহ উভয়ই এই হামলাগুলোকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী UNFIL সীমান্ত এলাকায় তাদের টহল বাড়িয়েছে এবং উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন গাজায় সংঘাতের পাশাপাশি লেবানন সীমান্তে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষ করে ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলোর এই অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা এই সংঘাতকে আরও একটি ভিন্ন মাত্রা দিচ্ছে। সামরিক দিক থেকে ইসরায়েলের বিমানবাহিনীর সক্ষমতা এবং হিজবুল্লার সুড়ঙ্গ নেটওয়ার্ক ও অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের ব্যবহার এই অঞ্চলের সামরিক ভারসাম্যের দিকে নজর দিতে বাধ্য করছে। উভয় পক্ষই শক্তি প্রদর্শনে ব্যস্ত থাকলেও শেষ পর্যন্ত সাধারণ মানুষই এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে। এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে তা কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সরবরাহ চেনের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। আমরা এই জটিল পরিস্থিতির প্রতিটি ধাপের ওপর নিবিড় নজর রাখছি এবং আপনাদের কাছে নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির ১ বছর পূর্তি উপলক্ষে এখন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে। এই পরিবর্তনের পরে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং সিরিয়ার অভ্যন্তরীণ নেতাদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই আহ্বানটি এসেছে এমন এক সময়ে যখন সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এখনও নানা প্রকারের অস্থিরতা বিদ্যমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসাদের পতনের পর সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়াটি একটি বিশাল চ্যালেঞ্জ, যার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতা। অর্থনৈতিকভাবে দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশটির অধিকাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং মৌলিক পরিষেবাগুলো যেমন স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও পানীয় জল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সিরিয়ার অবকাঠামো পুনর্গঠন, যা দীর্ঘদিনের সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। ইউনিসেফের এক রিপোর্টে দেখা গেছে সিরিয়ার প্রায় অর্ধেক শিশু নিয়মিত স্কুলে যেতে পারছে না। এই পরিস্থিতিতে আহ্বানকারীরা বলছেন রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে সিরিয়ার সমস্ত পক্ষকে এক ছাতার নিচে আসতে হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মনোযোগ দিতে হবে। এই ঐক্যের আহ্বান শুধু অভ্যন্তরীণ নেতাদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তুরস্ক, ইরান, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সিরিয়ার উপর প্রভাবের কারণে পুনর্গঠন প্রক্রিয়া প্রায়শই জটিল হয়ে ওঠে। ঐক্যের আহ্বানকারীরা আশা করছেন যে এই দেশগুলো এখন সিরিয়ার স্থিতিশীলতার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্মে আসতে পারে। তবে এই ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হল বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং দেশটির বিভিন্ন অংশে বিদ্যমান জাতিগত ও ধর্মীয় বিভেদ। সিরিয়ার ভবিষ্যতের জন্য একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে কাজ করছে, কিন্তু সামগ্রিক পুনর্গঠনের জন্য প্রয়োজন একটি শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। এই ঐক্যের আহ্বান সিরিয়ার নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করতে পারে, তবে এর বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক সমর্থনের উপর। সিরিয়ার এই পুনর্গঠন প্রক্রিয়া এবং এই ঐক্যের আহ্বানের ফলাফল নিয়ে আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।